আনান গাড়িতে রাজিতার জন্য অপেক্ষা করছিল। রাজিতার যেতে একটু দেরি হলো। রাজিতার গাড়িতে উঠতেই গাড়ি স্টার্ট দিল। আনান বলতে লাগলো, দেখেছো সাজুগুজু করতে কত সময় নষ্ট হয়। রাজিতা ঠিকঠাক হয়ে বসতে বসতে বলল, যত দোষ এখন আমার সাজার, তাই না? আর এমনি মনে হয় দেরি হয় না। তোমার মনে হয় দেরি হয় না কখনো? তুমিও কি আমার মতো সাজতে গিয়ে দেরি করো নাকি? কথাগুলো বলেই রাজিতা একটা হাসি দেয়। আনান মুগ্ধ হয়ে সেই হাসি দেখতে থাকে। তারপর বলে, সত্যি, হাসি মানুষের সৌন্দর্যটাকে হাজার গুণ বৃদ্ধি করে দেয়। আর তোমার হাসিটা শুধু তোমার সৌন্দর্য বাড়ায় তা নয়, আমার হৃদয়টাকেও ছুঁয়ে যায়। মনে হয় যে সারাদিন এই হাসি মাখা মুখটা দেখি। সারাদিনে তো দেখো প্রায়। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব তোমাকে। বলো। তার আগে বলো যে সত্যি বলবে। আরে বাবা, আমি বলেছি তো, নেক্সট টাইম আমি তোমাকে কোনো মিথ্যা কথা বলবো না, কোনো কিছু লুকাবো না। সো বলে ফেলো। আচ্ছা, সোবার মতো আমিও যদি কোনো দিন হারিয়ে যাই, তাহলে তুমি কি আবার কাউকে খুঁজে নেবে? হঠাৎ এমন আজগুবি প্রশ্ন কেন করছো বলো তো? আজগুবি নয়, বলো না প্লিজ। এই সব কথা একদম মুখে আনবে না বলে দিলাম। আমি তোমার কিছু হতেই দেব না। নিজের জীবন দিয়ে হলেও তোমাকে রক্ষা করার চেষ্টা করব। তারপরেও যদি কিছু হয়ে যায় তখন কি হবে? আল্লাহ তোমাকে আমার জন্যই বানিয়েছেন। সো তিনি অবশ্যই তোমাকে আমার থেকে কেড়ে নেবেন না। আর কখনো এমন কথা মুখে আনবে না। রাজিতা এবার আনানের হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, প্লিজ প্লিজ বলো, না হলে আমার আজকের এই দিনটা ভালো কাটবে না। বলো না। বললে কি এমন হবে? ও, বুঝতে পেরেছি। তার মানে আমি মারা যাওয়ার সাথে সাথেই তুমি আরও একটা বিয়ে করে নিবে, তাই না? তাই ভয়ে বলতে চাচ্ছ না। তোমাকে ছাড়াও থাকতে হবে সেই দিনটা যেন কোনো দিনও না আসে। তাহলে আমি হয় পাগল হয়ে যাব, আর নয়তো মরেই যাব। এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। সত্যিটা বলো, বেশি বেশি আমি করছি নাকি তুমি? এইটা জানার মতো কোনো কথা হলো? ওকে, কথা দিচ্ছি, তুমি না থাকলেও আমি তোমার স্মৃতি নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। খুশি এবার? তবে তোমাকেও তাই করতে হবে। রাজি আছো? 100% রাজি। বলে আনানের কাঁধে মাথা রাখে রাজিতা। আনান যা বলল তা সত্যি হোক বা না হোক, রাজিতা খুব খুশি হলো। ও মারা যাওয়ার পর আনান যা খুশি তা করুক, কিন্তু ওকে খুশি করার জন্য হলেও তো এই কথাটা বলেছে যে ও ওর স্মৃতি দিয়ে বাকিটা জীবন পার করে দেবে। রাজিতা ক্লাসরুমে ঢুকতেই অনেকে ওর দিকে হা করে তাকিয়ে আছে। নেহা তো বলেই ফেলল, কি ব্যাপার, আমাদের স্যারের মিসেস আজ এত সুন্দর করে কার জন্য সেজে এসেছে শুনি? স্যার কি আজ সেজে আসতে বলেছিল নাকি? রাজিতা কিছু বলার আগেই নেহার পাশ থেকে ওর আরেক বান্ধবী বলে উঠল, আজ মনে হয় দুজনের কোনো প্রোগ্রাম আছে, তাই না রে রাজিতা? রাজিতা ব্যাগটা রেখে বসতে বসতে বলল, তুই ঠিক ধরেছিস। আমরা আজ আমার ছোট খালা শাশুড়ির বাসায় যাব, তাই একটু সাজলাম আর কি। কেন, আমাকে ভালো দেখাচ্ছে না? ঠিক তখন কোথা থেকে মালিহা উদয় হয়ে বলল, এখানে কিসের ভালো লাগার কথা চলছে শুনি? কথাটা বলে রাজিতার দিকে তাকাতেই ও যেন অবাক হয়ে গেল। রাজিতা ক্লাসে একদম সেজে যায় না তা নয়, তবে আজ যেন একটু বেশি সেজেছে। আর নীল রঙের ড্রেসে ওকে পুরো আকাশ আকাশ লাগছে। ও যাই পরে না কেন, ওর চেহারার সাথে তা এত সুন্দরভাবে মানিয়ে যায় যে ড্রেসটা সুন্দর নাকি রাজিতা সুন্দর তা আলাদা করে বলা মুশকিল হয়ে যায়। ওর সাথে সাথে ড্রেসের সৌন্দর্যটাও যেন বহুগুণে বেড়ে যায়। মালিহা ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, ও আচ্ছা, এখন ক্লাসেও এত সেজেগুজে আসা শুরু করে দিয়েছ? কাল তো দেখলাম আসতেই চাচ্ছিলে না প্রিয়তমর রুম থেকে। খুব ভালোবাসা চলছে, তাই না? মালিহার কথায় রাজিতা কিছুটা লজ্জা পেয়ে বলল, আসলে কালকে তুই যা ভাবছিস তা নয়, একটু প্রবলেম ছিল তাই। আমরা জানি তো কি প্রবলেম ছিল। ওসব বোঝার বয়স আমাদের হয়েছে ভাই। নিজের হাজব্যান্ডকে ছেড়ে ক্লাস করতে মন চায় না, তাই না? মালিহার কথাগুলো শেষ হতে না হতে ক্লাসে স্যার চলে আসলো। আনান একটা ক্লাস শেষ করে অফিস রুমের দিকে যেতেই শুনতে পেল যে কেউ একজন ওর খোঁজ করছে। এই সময়ে ওকে কে খুঁজতে পারে আর ক্যাম্পাসেই বা
কেন এসেছে। কাছাকাছি এগিয়ে যেতেই নিয়নকে দেখে চমকে গেল আনান। নিয়ন এখানে কেন এসেছে? রাজিতার সাথে দেখা করতে আসেনি তো? এটা ভাবতে আনানের মনে হলো যে রাজিতার সাথে দেখা করতে আসলে তো রাজিতাকেই খুঁজত। ওকে যেহেতু খুঁজছে তার মানে ওর কাছেই এসেছে। কিন্তু কেন? এই যে আনান, ইনি তোমার খোঁজই করছিলেন। আচ্ছা কথা বলো তাহলে তোমরা, আমি ক্লাসে যাচ্ছি। কথাগুলো বলে আনানের সিনিয়র স্যার চলে গেলেন। আনান নিয়নকে কিছু না বলে নিজের অফিস রুমের দিকে গেল। নিয়নও চুপচাপ আনানের পেছন পেছনে যেতে লাগলো। আনান রুমের তালা খুলতে খুলতে বলতে লাগলো, আপনি এখানে কি মনে করে? নিয়ন কিছুটা আমতা আমতা করে বলল, আসলে কথাগুলো তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না, না বললেও তো তোমরা আমাকে ভুলই বুঝবে। আনান রুমে ঢুকে নিয়নকে বসার ইশারা করে নিজেও বসতে বসতে বলল, কি এমন কথা বলবেন যে একেবারে ক্যাম্পাসেই চলে আসলেন? নিয়ন চেয়ার টেনে বসতে বসতে বলল, বাসায় যাওয়া ঠিক হবে কি না বুঝতে পারছিলাম না, তাই এখানেই চলে আসলাম। কাল আমি জানতাম না যে রিমির বোকামির জন্য তোমরা সবাই আমাকে ভুল বুঝে বসে আছো। আপনার যা বলার একটু তাড়াতাড়ি বলুন, আমার আবার আরেকটা ক্লাস আছে। আমি বেশি সময় নেব না। রিমি আমাকে সব বলেছে, কিন্তু ও এই কাজটা কেন করেছে তা বলেনি। ওকে তো অনেক বকাবকি করে এসেছি, এখন আর বকাবকি করে কি হবে বলো? যা করার তা তো করেই ফেলেছে মেয়েটা। আপনি কি বলতে চাইছেন আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, একটু সোজাসুজি বললে ভালো হতো। রিমি তোমাদের সবাইকে বলে বেরিয়েছে যে আমি নাকি রাজিতাকে পছন্দ করতাম, কিন্তু বিশ্বাস করো ছোটবেলা থেকে আমি ওকে ছোট বোন ছাড়া আর কিছুই ভাবতাম না। আমি কিভাবে আপনাকে বিশ্বাস করব? আর রিমি বা কেন মিথ্যা বলবে যদি আপনি ওকে কিছু বলে নাই বা থাকেন? রাজিতাকে আমি এত কেয়ার করতাম, এর জন্য ও ভেবেছিল যে আমি রাজিতাকে পছন্দ করি। এটা ওর বোঝার ভুল ছিল। তাহলে ছবিগুলো আপনি রিমিকে বলেননি আমাকে আপনার আর রাজিতার ছবি পাঠাতে, নাকি সেটাও এখন অস্বীকার করবেন? আমি জানি না তোমাকে কিভাবে বিশ্বাস করাবো। জাস্ট বিলিভ মি, আমি সত্য কথা বলছি। আমি না তো কাউকে কিছু বলতে বলেছি রিমিকে, আর না তো তোমাকে ছবি পাঠাতে বলেছি। ও এসব নাকি আমার জন্যই করেছে, কিন্তু আমি এসব করতে বলিনি ওকে। ইভেন এসব সম্পর্কে আমি কিছুই জানি না। দেখুন, আমি জানি না আপনি সত্যি বলছেন নাকি রিমি, তবে এসব শুনে আমার কোনো লাভ নেই। আপনি চা কফি কিছু খাবেন? আমি ক্লাসে যাব, কিছু খেলে বসতে পারেন, আর না হলে না, আমি কিছুই খাবো না। আমি তোমাকে সত্যিটা জানাতে এসেছি। যাকে আমি নিজের বোন হিসেবে দেখি সে যদি আমাকে ভুল বোঝে, সেটা আমি কি করে মেনে নেব বলো? রিমি আমার নিজের ছোট বোন হয়ে এমন কাজ করবে আমি ভাবতেও পারিনি। ও শুধু তোমাকে ছবি পাঠিয়েছে তা নয়, মাকেও ভুলভাল বুঝিয়ে বিগড়ে দিয়েছে। মায়ের ওই কথাগুলোর জন্য আমি দুঃখিত। আমি আপনাদের কার কথা বিশ্বাস করব বলুন তো? এক একজন এক এক কথা বলছেন। মা নিজেও আমার মুখে সবটা শুনে অনুতপ্ত হয়েছেন। তোমাকে আর রাজিতাকে আজ একটু যেতে বলেছে। কাল রাজিতার সাথে অমন ব্যবহার করে দুঃখ পাচ্ছেন তিনি। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আজ তো যেতে পারবো না, তবে রাজিতাকে বলে দেখব না। ও যদি যেতে রাজি হয় তো? বিশ্বাস না হলে রিমির নিজের মুখেই শোনো সব কিছু। মা ওকে অনেক বকাবকি করেছে। রিমিও এই বিষয়টা নিয়ে অনেক লজ্জিত। বাহ, বারবার খারাপ ব্যবহার করে আবার লজ্জাও পায়। একবার হলে মেনে নেওয়া যায়, বারবার রাজিতাকে কষ্ট দিলে সেটা আমি মেনে নিতে পারবো না। দেখুন, রাজিতা এখন আমার আমানত, ওর খেয়াল রাখার দায়িত্ব আমার। আমি চাই না কেউ ওকে কোনোভাবে কষ্ট দিক। আর ওখানে গেলে যে আবার কোনো উল্টাপাল্টা কথা শুনতে হবে না তার কি গ্যারান্টি আছে? ওর মনের অবস্থাটা এমনিতেই বেশি ভালো নেই। আসলে পুরো ব্যাপারটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার কথায় কিছু মনে করবেন না। কথাগুলো না বলেও পারছি না। আমি কৃতজ্ঞ যে এতদিন আপনারা ওর দেখাশোনা করেছেন, পড়াশোনা চালিয়েছেন, আপনারা ওকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছেন। তার মানে এই নয় যে এখন ওকে যখন যা খুশি তাই শুনিয়ে দেবেন। ও নিজেও তো একটা মানুষ নাকি? ওর তো একটা মন আছে, অনুভূতি আছে, কষ্ট পায়, দুঃখ পায়। আমি কথা দিচ্ছি সব ভুলের অবসান হবে, আর কেউ ওকে ভুল বুঝবে না।
আর কেউ ওকে কটু কথাও বলতে পারবে না। তুমি একবার ওকে নিয়ে যেও, তুমি বুঝলেই ও বুঝবে। আমি জাস্ট ওর বড় ভাই হিসেবে এতদিন সব করেছি, আর তুমি ওর খেয়াল রাখছো দেখে সত্যি আমার খুব ভালো লাগছে। আমি এখন নিশ্চিত যে রাজিতাকে নিয়ে আমার আর টেনশন করতে হবে না। শুনেছিলাম যে তুমি অনেক ভালো একটা ছেলে, কিন্তু তারপরেও টেনশন হচ্ছিল। এখন তোমাকে দেখে, তোমার সাথে কথা বলে পুরোপুরো নিশ্চিত হলাম যে আমার রাজি, অর্থাৎ আমার বোনটা ভালো আছে, ভালো থাকবে ও তোমার সাথে। কখনো ওকে কষ্ট দিও না। মেয়েটা যে সারাটা জীবন অনেক লড়াই আর সংগ্রাম করেছে। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে উঠল নিয়ন। নিয়নের শেষ কথাগুলো শুনে আনানের ওকে বিশ্বাস করতে মন চাইল। নিয়ন হয়তো সত্যিটাই বলছে, রিমি হয়তো এর মূলে রয়েছে, কিন্তু ও এমনটা কেন করবে? আনান এবার নিয়নের সাথে অনেকটা ফ্রিলি আর স্বাভাবিকভাবে কথা বলল। দুজন গল্প করতে করতে ভুলে গেল যে আনানের ক্লাস আছে। রাজিতাদের এখন আনানের ক্লাস, অথচ 15 মিনিট পার হয়ে গেছে, আনানের কোনো খবর নেই। সবাই অবাক হয়ে গেছে, কারণ ভার্সিটিতে জয়েন করার পর থেকে আনান কখনো ক্লাস মিস করেনি, আর 5 মিনিটের বেশি দেরিও করেনি। সব সময় ঠিক সময়ে ক্লাসে এসে উপস্থিত হয়। আজ দেরি করছে কেন কেউ কিছুই বুঝতে পারছে না। রাজিতার এক ফ্রেন্ড এসে বলতে লাগলো, কিরে স্যার আজ এত দেরি করছে কেন? একটু আগেই তো দেখলাম ওই ক্লাস থেকে বের হলো, তারপরেই উধাও। স্যারের আবার কিছু হয়ে গেল না তো? দেখে আসবি নাকি একবার? ওর কথা শুনে ওর আশেপাশে থাকা সবাই হেসে উঠল। রাজিতা ওদের একটা ধমক দিয়ে বলল, স্যারকে নিয়ে এভাবে মজা করতে হয় না, জানিস না তোরা? তোদের কি ভদ্রতার জ্ঞানটুকুও নেই নাকি? ওর কথা শেষ না করতেই আরও একজন বলে উঠল, মনে কর যে কথাগুলো আমরা স্যারকে নয়, আমাদের দুলাভাইকে বলেছি। এইবার ঠিক আছে তো ম্যাডাম? ওদের কথা শুনে পাশ থেকে আরও একজন বলে উঠল, আরে রাজিতা, তুই গিয়ে একটু দেখে আসলেই তো পারিস। আসলেই তো, স্যার তো এত দেরি করে না কখনো। আমার মনে হয় স্যার ভুলে গেছে যে এখন আমাদের ক্লাস আছে। পাশ থেকে আরও একজন বলল, যে ক্লাসে স্যারের বউ আছে সেই ক্লাসের কথা স্যার ভুলে কি করে বল? রাজিতা ওদের কথার কোনো উত্তর না দিয়ে আনানকে কল করলো, কিন্তু আনান কল রিসিভ করলো না। একটু পরে আনান হন্তদন্ত হয়ে ক্লাসে প্রবেশ করলো। তারপর দেরি হওয়ার জন্য সবাইকে সরি বলে ক্লাস শুরু করলো। রাজিতার ক্লাস শেষ হলে আনানের সাথে ওর খালা শাশুড়ির বাসার উদ্দেশ্যে রওনা দিল। তারপর আনান বলল, আজ নিয়ন ভাইয়া এসেছিল। রাজিতা অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে কেন? উনি আবার এখানে কি করতে এসেছিল? তারপর আনান রাজিতাকে সব খুলে বলার পর রাজিতা বলল, তোমার কি মনে হয় নিয়ন ভাইয়া সত্যি কথা বলছে? না মানে কার কথা বিশ্বাস করবো বলো তো? রিমি দিচ্ছে নিয়ন ভাইয়ার দোষ, আর নিয়ন ভাইয়া দিচ্ছে রিমির দোষ। আমার তো মনে হচ্ছে দুইজনের মধ্যেই ঘাপলা আছে। এতদিন দেখে আসছে, তবুও আমি মানুষ চিনতে পারলাম না। আফসোস। তুমি তো আসলেই একটা বুদ্ধ। যারা তোমার ক্ষতি চায় তাদেরকে তুমি আপন ভেবে বসে থাকো, আর যারা তোমাকে ভালোবাসে তাদের ভুলগুলোই শুধু চোখে পড়ে। ভালোবাসাগুলোকে ভুলের আড়ালে চাপা দিয়ে তার নিচে আবার নিজেই চাপা পড়ে যাও। তাই নাকি? তুমি খুব মানুষ চিনতে পারো, তাই না? অবশ্য তোমার মতো বৃদ্ধ মানুষদের সব জানারই কথা। আমি বৃদ্ধ না। আমি বৃদ্ধ হলে তুমি আমার বৃদ্ধা, তাহলে আর কোনো প্রবলেম নেই। আমাদের দুই বৃদ্ধার সংসার ভালোই চলবে। আচ্ছা, তোমার যখন বয়স হয়ে যাবে, চুলগুলো সব পেকে যাবে, তখন তোমাকে কেমন লাগবে রাজিতা? ভাবো তো। হা হা হা, আমার তো ভেবেই হাসি পাচ্ছে। বয়স্কা রাজিতা আমার চোখের সামনে ভাসছে। সামনের দাঁতগুলো সব পড়ে গেছে, কথা বলতে পারছে না। কথাগুলো বলেই হাসতে থাকে আনান। তারপর রাজিতার মুখের দিকে তাকিয়েই ওর সব হাসি বন্ধ হয়ে যায়। মুখটা গোমরা করে রেখেছে রাজিতা। আনান ওর দিকে তাকাতেই মুখ ঘুরিয়ে নিয়ে বলল, বয়স মনে হচ্ছে শুধু আমার একারই বাড়বে,
আর তুমি মনে হয় চিরকাল এমনই থাকবে। বলেই উল্টো দিকে মুখ করে রাজিতা নিজেও হেসে ফেলে। আনান ওর হাসি দেখে বলে, কি ব্যাপার, এই মুখ গোমরা দেখলাম, আবার এখনই হাসির ঝিলিক, ব্যাপার কি? আমি তো তোমার বয়সকালের ছবি দেখতে পাচ্ছি। লাঠিতে ভর করে সাদা চুল আর দাড়ি নিয়ে আমার সামনে এসে বলবে, রাজিতা দেখো তো আমার চশমাটা কোথায়? কোথাও তো দেখছি না। আর আমি চশমা দিতে দিতে বলবো। রাজিতার কথা শুনে আনান বলে, থাক, আর বলতে হবে না বাবা। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। তখন ক্লাস না থাকলে নিয়ন ভাইয়ের থেকে পুরো গল্পটা শোনা যেত। আর তুমি বলেছিলে না যে আমি নিয়ন ভাইকে কেন বিশ্বাস করতে চাচ্ছি? তোমার কেন মনে হচ্ছে যে নিয়ন ভাইয়াই সত্যি কথা বলেছে আর রিমি মিথ্যা বলছে? এমনও তো হতে পারে যে নিয়ন ভাইয়া নিজে বাঁচার জন্য রিমিকে ভাসাচ্ছে, রাজিতা বলল। সেটা তো রিমি আর নিয়ন ভাইয়ের সাথে সামনাসামনি কথা বললেই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, নিয়ন ভাইয়ের যে গার্লফ্রেন্ড ছিল তুমি জানতে নাকি? আনান বলল, নিয়ন ভাইয়ার গার্লফ্রেন্ড? আমি কেন? আমাদের পরিবারের কেউ কখনোই শোনেনি। ভাইয়াকে তো মেয়েদের সাথে তেমন কথা বলতেই দেখতাম না, তার আবার গার্লফ্রেন্ড আসবে কোথা থেকে? মেয়েদের সাথে কথা বলে কিনা তা তুমি জানবে কি করে? তো তুমি কি সারাক্ষণ নিয়ন ভাইয়ার সাথেই ঘুরে বেড়াতে নাকি? না, তা নয়, আমি আসলে ওইভাবে কথাটা বলিনি। মানে ওনার কোনো কাজিনরা আসলে শুধু ছেলেদের সাথেই বেশি কথা বলতে দেখেছি, মেয়েদের সাথে তেমন কথা বলতো না। আমি, রিমি আর নীলা আপু ছাড়া কারো সাথেই দরকার ছাড়া তেমন কোনো কথা বলতো না। অন্যান্য আপুরা তো বলতো যে নিয়ন ভাইয়া নাকি তাদের দেখলে 100 হাত দূরে থাকে, মেয়ে দেখলে নাকি নিয়ন ভাইয়া ভয় পায়। কথাগুলো বলেই ফিক করে হেসে দেয় রাজিতা। আনান ওর মুখে নিয়নের এত কথা শুনতে পেয়ে মোটেও পছন্দ করছে না। আনানের ওভাবে তাকানো দেখে রাজিতা ওর মনের অবস্থা বুঝতে পারল। তারপর বলল, আচ্ছা, খালামণিদের বাসা আর কত দূরে? এখনও পাচ্ছি না কেন? সামনে দেখো, তাহলেই বুঝতে পারবে যে এখনও বাসা কেন পাচ্ছে না। এতক্ষণ শুধু বকবক করেই যাচ্ছ, আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সে খেয়াল আছে তোমার? তুমি তো তোমার ভাইয়া নিয়েই ডুবে আছো। রাজিতা আশেপাশে তাকিয়ে দেখে বিশাল জ্যাম লেগে গেছে রাস্তায়। আনান মন খারাপ করেছে দেখে রাজিতা বলল, সরি, আমি আর কখনো তোমার সামনে নিয়ন ভাইয়ের কথা বলবো না। কখনো বলি না, এখন তুমি বললে তাই তুললাম। শুধু আমার সামনে নয়, আর কারো সামনেই তুমি অন্য কোনো ছেলের গল্প করবে না। তোমার মুখে শুধু একজনের গল্পই থাকবে, আর সে হচ্ছে মিস্টার আনান রেদওয়ান। ওকে, এবার বলো, তুমি নিয়ন ভাইয়ার গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞেস করলে কেন? ভাইয়া কি তোমাকে কিছু বলেছে? উনি তো বললেন যে ভার্সিটি লাইফে নাকি ওনার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু শেষের দিকে এসে ব্রেকআপ হয়ে যায়। ওনার সাথে ওনার গার্লফ্রেন্ডের ছবিও দেখলাম আমি। কী নিয়ে নাকি একটা ঝামেলা হয়েছিল সেটা তো শুনতেই পারলাম না। তুমি কল করেছো দেখেই মনে পড়ে গেল যে আমার ক্লাস আছে, তাই ওনাকে বিদায় জানিয়ে ক্লাসে চলে গেলাম। ও আচ্ছা, তাই তো বলি যে আমাদের প্রিয় স্যার ক্লাসে কেন দেরি করে আসলেন। আমি তো ভাবলাম যে আমাকে ফেলে রেখেই হয়তো তুমি তোমার খালামুনির বাসায় চলে গেছো। এসব ছাড়া কি তোমার মাথায় আর কিছুই আসে না নাকি? যা বলছিলাম আর কি, তুমি সত্যিই জানতে না নিয়ন ভাইয়ার রিলেশনশিপের কথা? আমি তো ওনার রিলেশনশিপ ছিল শুনেই ওনাকে আরও বিশ্বাস করে ফেলেছি। আমি ভাবলাম যে তুমি হয়তো জানবে। ধুর, ব্রেকআপ কেন হয়েছিল সেটাই তো শুনতে পারলাম না। তবে এখনও যেহেতু ছবি রেখে দিয়েছে, আমার মনে হয় উনি এখনও মেয়েটাকে ভালোবাসে। নইলে এতটা বছর ব্রেকআপের পরও কেউ তার ছবি কেন রাখবে নিজের ফোনে? রাজিতা বাইরে রাস্তার পাশে একটা দোকান দেখতে পেল, যেখানে মাটি, বেত, কাঠ ইত্যাদি দ্বারা তৈরি জিনিসপত্র বিক্রি করছে। রাজিতা আনানের কথার উত্তর না দিয়ে বলল, ওইখানে যাবে? যতক্ষণ জ্যাম আছে ততক্ষণ বসে না থেকে চলো ওইখান থেকে ঘুরে আসি। এই জ্যাম সহজে ছাড়ার নয়। ওইসব জিনিস তোমার খুব পছন্দ নাকি? আমাকে তো কিছুই বলো না। তোমার কি পছন্দ, কি অপছন্দ, কি করতে ভালো লাগে, কি করতে খারাপ লাগে? রাজিতা বলল, তুমি কখনো জিজ্ঞেস করেছো আমাকে? জিজ্ঞেস না করলে কি আমি নিজে থেকেই বলবো নাকি? তখন তো ঠিকই বলে বসবে যে আমি লোভী।
আনানের সাথে গাড়ি থেকে নামতে নামতে কথাগুলো বলল রাজিতা। আনান ওর হাত ধরে ওই দোকানের কাছে যেতে যেতে বলল, সব কিছুতেই তুমি আমার দোষ দেখতে পাও, তাই না? আর আমার ভালোবাসাগুলো চোখেই পড়ে না তোমার। কই, আমি কখনো তো তোমার নামে কমপ্লেন করি না। বউয়েরা স্বামীর কত সেবা যত্ন করে, আর আমাকে দেখো সারাক্ষণ বউকে বানাতেই চলে যায়। একটু যে ভালো করে কথা বলবে তাও নয়। ওরা রাস্তার কাছে দোকানটার সামনে চলে এসেছে। ওখানে অনেক ভিড়। রাজিতা আনানকে কিছু বলতে যাবে, ঠিক তখনই কেউ একজন রাজিতার গলা থেকে চেইনটা একটানে খুলে নিয়ে দৌড়ে পালালো। রাজিতা আর আনান কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীটা অনেক দূরে চলে গেছে। ব্যাপারটা বুঝতে পেরেই রাজিতা আনানের হাত ছেড়ে গলায় হাত দিয়ে ওখানে বসে পড়ল। আনান দেখতে পেল যে রাজিতার গলায় রক্ত। চেইনটা এত জোরে টান দিয়েছে যে রাজিতার গলার কাছে কিছুটা কেটে গিয়েছে। আনান বুঝতে পারছে না যে ও ছিনতাইকারীর পেছনে যাবে নাকি রাজিতার কাছে থাকবে। ছিনতাইকারী অনেক দূরে চলে গেছে এতক্ষণে, আর রাজিতাকে এই অবস্থায় ফেলে রাখা যাবেই না। মুহূর্তের মধ্যে ওখানে লোক জমা হয়ে ছোটোখাটো একটা জটলা পাকিয়ে গেল। দূর থেকে মিজানও ছুটে এলো। আনান রাজিতার গলায় রুমাল পেঁচিয়ে দিয়ে ওকে ধরে নিয়ে গাড়ির কাছে গেল। রাজিতা এত লোকজনের মাঝে কান্না করতে পারছে না, কিন্তু যন্ত্রণায় ছটফট করছে আর চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে। রাজিতা আনানকে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে। আনান চাপ দিয়ে রাজিতার গলার ওখানে ধরে রেখেছে। চেইনটা অনেকটা মোটা ছিল, তাই অনেকটা কেটে গিয়েছে। হালকা পাতলা চেইন হলে হয়তো তেমন কিছুই হতো না। রাজিতার রক্ত দেখে আর ওর এই অবস্থা দেখে কষ্টে আনানের বুকটা ফেটে যাচ্ছে। কেন যে ও রাজিতাকে নিয়ে বাইরে গিয়েছিল, আর এত মানুষ থাকতে ছিনতাইকারীটার রাজিতাকেই চোখে পড়ল। সবাই বলা বলি করছিল যে ওই এলাকায় নাকি ইদানিং ছিনতাই বেড়েছে, বিশেষ করে মেয়েদের গলা থেকে চেইন ছিনতাই। আনানের একটাই কষ্ট যে ও পাশে থাকতেই রাজিতার সাথে এটা ঘটে গেল। এই জ্যামের মধ্যে ওরা হাসপাতালে কি করে যাবে? তাই আনান বলল, বাইরে চলো, আমরা নেমে দেখি সামনে কোনো হাসপাতাল থাকতে পারে। এইভাবে গাড়িতে বসে কোনো লাভ নেই, রক্ত তো বন্ধই হচ্ছে না। রাজিতা কান্না করতে করতে বলল, আমার লকেট, ওটা আমার বাবা মায়ের শেষ স্মৃতি, ওটা আমি হারাতে পারবো না। ওটা ছাড়া আমি কি করে থাকবো? আনান এই অবস্থায়ও রাজিতাকে ধমক না দিয়ে পারল না। এই অবস্থাতেও তুমি লকেট লকেট করেই যাচ্ছ? চুপ থাকবে একটু? তোমাকে যেতে হবে না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, সামনেই একটা হাসপাতাল দেখা যাচ্ছে। বলেই গাড়ি থেকে নেমে রাজিতাকে কোলে তুলে নিতে গেল। তখন রাজিতা গাড়ি থেকে নেমে বলল, আরে আমি ঠিক আছি, জাস্ট একটু সিলে গেছে, তেমন কিছুই হয়নি, চলো আমি যাচ্ছি। বলে আনানের সাথে রাজিতা হাসপাতাল অবধি গেল। ডাক্তার জানালো যে আনান যতটা ভাবছে ততটাও কিছু হয়নি, সামান্য কেটে গেছে, ভাগ্যিস সেলাই দেওয়া লাগবে না, ব্যথার ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। তারপর উনি ব্যান্ডেজ করে দিলেন আর জায়গাটা পরিষ্কার রাখতে বললেন। যেহেতু ব্যান্ডেজ করে দিয়েছি, 2-1 দিন পানি লাগানো যাবে না। আরও কি করতে হবে সব বিস্তারিত বলে দিলেন ডাক্তার। আনান মনোযোগ দিয়ে সব শুনছিল। রক্ত দেখে আনানের যেন মাথা ঠিক ছিল না। ডাক্তারের কথা শুনে আনান কিছুটা শান্ত হলো। তারপর ওর খালাকে ফোন করে জানিয়ে দিল যে ওরা আজ যেতে পারবে না। পুরোটা শুনে ওর খালা জানালো যে ওনারা এক্ষুনি আসছে। রাস্তার জ্যাম কমে গেছে। আনানরা বাসার উদ্দেশ্যেই রওনা হলো। এই জ্যামটা না থাকলে এই অঘটনটা ঘটতো না আজকে। রাজিতার আঘাতের জন্য কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু ওর বাবার দেওয়া লকেটটার জন্য ওর ভীষণ মন খারাপ। মন খারাপ হোক বা ভালো হোক, ও সবসময় ওর বাবা মায়ের ছবিটা দেখে শান্তি পেত। মনে হতো যে ওর বাবা মা যেন ওর সাথেই আছে। কিন্তু এখন ও কি দেখবে? রাজিতার ছোট খালা শাশুড়ি এসেছে আর ওর চাচ্চু এসেছে। ওর খালা শাশুড়ি এসেই রাজিতার পাশে বসে বলতে লাগলো, তুমি ঠিক আছো তো মা? আনানটা তো তোমাকে প্রোটেক্ট করতে পারলো না। এই ছেলেটার কি হয়েছে কে জানে। এইসব ছিনতাইকারীদের উপদ্রব এত বেড়েছে, মনে হয় দেশে আইন কানুন কিছুই নেই, মগের মুল্লুক হয়ে গেছে। দিনে দুপুরে ভিড়ের মাঝ থেকে ছিনতাই। আচ্ছা, এত ভিড়ের মধ্যে আমরা পা ফেলার জায়গা পাই না, আর ছিনতাইকারী চোররা এরা পালায় কীভাবে? রাজিতা মৃদু হেসে বলল, খালামণি, আমি ঠিক আছি, কিছুই হয়নি। আনান শুধু আপনাদেরকে ভয় পাইয়ে দিয়েছে। এই যে দেখুন, আমি ঠিক আছি। ঠিক থাকলে কি হবে মা? ভয় তো পেয়েছিস নাকি? এখন তো আমার নিজেরই খারাপ লাগছে।
কেন যে তোদের আমার বাসায় যেতে বলেছিলাম, আমার ওখানে না গেলে হয়তো এমনটা হতো না। এমন সময় ওর শাশুড়ি এসে বলল, তুইও না এসেই শুরু করে দিয়েছিস, মেয়েটাকে একটু রেস্ট নিতে দে তো, কেবল ওর চাচা দেখে গেল, আবার এখন তুই। আর ভাগ্যে যেটুকু হওয়ার সেটুকু তো হবেই, কিন্তু সচেতন থাকতে হবে আমাদের সবাইকে, যেন পরে এমনটা না হয়। আনানের মা আনানের খালাকে ওই ঘর থেকে নিয়ে গেলেন। তারপর রাজিতার জন্য নিয়তিকে দিয়ে খাবার পাঠালেন, কারণ আনান ওকে বিছানা থেকে নামতে মানা করেছে। রাজিতা আনানের এই বাড়াবাড়িটা নিতে পারছে না। আরে বাবা, ওর গলা একটু ছিলে গিয়েছে, এতে বেড রেস্টের কী আছে? আবার নাকি কথাও বলা যাবে না বেশি, গলাতে টান পড়বে। আনান ফ্রেশ হয়ে এসে রাজিতাকে খাইয়ে দেওয়ার জন্য খাবার প্লেট হাতে নিতেই রাজিতা ওর হাত ধরে বলল, আরে তুমি কি করছো? আমি নিজেই খাচ্ছি। আরে বাবা, আমার গলায় ব্যথা, হাতে তো নয়, তুমি বুঝতে পারছো না কেন? এইটুকুতেই এমন যত্ন করলে আমি তো 2 দিনে আলসের ডিব্বা হয়ে যাব। তখন তোমার সেবা করব কি করে? তুমি চাও না যে তোমার বউও তোমাকে সেবা করুক? সে আগে সুস্থ হও, তারপর দেখা যাবে, আনান বলল। কথাগুলো বলেই আনান রাজিতাকে নিজ হাতে খাইয়ে দিল। আনানের সেবা যত্ন পেয়ে রাজিতা মুগ্ধ। ওকেও যে কেউ এত ভালোবাসতে পারে তা কখনো কল্পনাও করতে পারেনি। রাজিতার গলার ক্ষতটা প্রায় ঠিক হয়ে গিয়েছে। আজ 3 দিন রাজিতা ভার্সিটিতে যায় না। আনানের করা নির্দেশ বাসায় বসে পড়াশোনা করতে হবে। রাজিতা ভাবে যে এর চেয়ে ক্লাস করাটাও ভালো। সারাদিন কখনো পড়াশোনা করা যায়, সামনে পরীক্ষা, পড়াশোনা না করেও তো উপায় নেই। দুপুরে খাওয়া দাওয়া শেষে রাজিতা একটু পড়তে বসলো। বিছানায় বসে পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। কপালে কারো হাতের স্পর্শ পেয়ে উঠে যায় রাজিতা। সামনে দেখে আনান। মাথাটা নিচে করে রাজিতা দেখছে। রাজিতা আনানকে দেখে উঠতে চাইলে আনান বলল, আচ্ছা উঠতে হবে না, বুদ্ধু। বিছানায় পড়তে বসলে ঘুম তো পাবেই, নেক্সট টাইম যেন দেখি চেয়ার টেবিলে বসে পড়ছো। আর ঘুম যখন পেয়েছে আগে ঘুমিয়ে নাও, ঘুম ঘুম চোখে কখনো পড়া হয় নাকি? রাজিতা এবার উঠে বসে বলল, সামনের সপ্তাহ থেকে কিন্তু আমি ক্যাম্পাসে যাব। দেখো আমার গলা একদম ঠিক হয়ে গেছে। একে তো কোথাও একটু ঘুরতে নিয়ে যায় না, তার উপরে এই কয়েকদিন ধরে রুমে বন্দি করে রেখেছে। আনান হাসতে হাসতে বলল, আমার বউয়ের ঘোরাঘুরির শখ হয়েছে নাকি? আচ্ছা, কথা দিচ্ছি তোমার এই সেমিস্টারের পরীক্ষা শেষ হলেই আমরা ঘুরতে যাব। তারপর রাজিতার গলার কাটা জায়গাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো আনান। সূক্ষ্ম একটা দাগ হয়ে গেছে। আনান সেখানে হাত দিয়ে রাজিতাকে বলল, ব্যথা কি আছে আর? না, সেরে গেছে। তোমার এত সেবা যত্ন বৃথা যেতে পারে? তোমার এই সেবা যত্ন পাওয়ার জন্য হলেও আমি প্রতি সপ্তাহে একবার করে অসুস্থ হতে চাই। আনান রাজিতার মুখে হাত দিয়ে বলল, আর একবারও এই কথা বলবে না। এই কয়দিন আমার কত চিন্তা হয়েছে তোমাকে নিয়ে, তা তুমি কি করে বুঝবে? বলতে বলতে ওখান থেকে চলে গেল আনান। রাজিতার চাচি বারবার ফোন করছে ওনাদের ওখানে যাওয়ার জন্য। আজ ছুটির দিন। আনান ভেবেছিল যে রাজিতাকে নিয়ে কোথাও থেকে একটু ঘুরে আসবে, কিন্তু ওর চাচার বাসায় না গেলেই নয়। সেই দিন থেকে এতবার বলেছে ওর চাচি। রাজিতা অসুস্থ ছিল, এই জন্য যেতে পারেনি। আজ তো যেতেই হবে। রাজিতাকে দেখে রিমি এগিয়ে গেল। তারপর ওর হাত ধরে টানতে টানতে নিজের রুমে নিয়ে গেল। সরি রে রাজি, ছবির ব্যাপারটা বা তোকে পছন্দ করার ব্যাপারে ভাইয়া কিছুই বলেনি। আমি এসব করেছিলাম, তুই আমাকে মাফ করে দিস প্লিজ। কথা দিচ্ছি আর এমনটা করব না কখনো। আমি জীবনে অনেক ভুল করেছি, জানি না সেগুলোর ক্ষমা পাবো কি না। কথাগুলো বলেই রিমি কান্না শুরু করে দিল। এমন সময় নীলা এসে বলল, রিমি, রাজি, নিয়ন ভাইয়া তোদেরকে ডাকছে। দেখি রাজি, তোর গলার কি অবস্থা এখন? বলেই রাজি তার গলা চেক করে দেখল নীলা। তারপর বাকি সবার সাথে কথাবার্তা বলে নিয়ন, রিমি, রাজিতা আর আনানকে নিয়ে ছাদে চলে গেল কথা বলার জন্য। তারপর বাকি সবার সাথে কথাবার্তা বলে নিয়ন, রিমি আর রাজিতা আনানকে নিয়ে ছাদে চলে গেল কথা বলার জন্য। নিয়ন, রিমি, রাজিতা আর আনান সবাই ছাদে চলে গেল কথা বলার জন্য। তারপর বাকি সবার সাথে কথা বলা শেষে নিয়ন, রিমি, রাজিতা আর আনান সবাই ছাদে চলে গেল কথা বলার জন্য। সবাই চুপচাপ আছে, একে অন্যের দিকে আর চোখে তাকাচ্ছে। নিয়ন নীরবতা ভঙ্গ করে রিমিকে উদ্দেশ্য করে বলল, এইবার বল তুই এসব কেন করেছিস? আর আমার নামই বা কেন নিয়েছিস?
তুই রাজিতার সাথে আমার সাথে এমনটা কেন করলি রিমি? আমি এতদিন তোকে কিছু বলিনি, কারণ রাজিতার এই ব্যাপারটায় সব জানা উচিত, আর আনানেরও। রিমি কান্না করতে করতে বলল, হিংসা, হিংসার বশবর্তী হয়ে আমি এসব করেছি। ওর এত ভালো বিয়ে হয়েছে জন্য আমার হিংসা হতো। আনান ভাইয়া ওকে এত ভালোবাসে জন্য আনান ভাইয়া ওকে এত ভালোবাসে, এই জন্য আমার হিংসা হতো। ওকে এত ভালোবাসার কি আছে? তাই আমি ওদের মাঝে শুরুতেই ঝামেলা পাকাতে চেয়েছিলাম, কিন্তু আমি নিজেই তো পাকিয়ে যাচ্ছি। প্লিজ রাজিতা, আমাকে ক্ষমা করে দে। আনান ভাইয়া, আপনিও আমাকে ক্ষমা করে দিন। আর ভাইয়া, তুই আমাকে ক্ষমা করো। আর ভাইয়া, তুই আমাকে ক্ষমা করে দিস প্লিজ। রিমির মুখের কথাগুলো শুনে রাজিতা নির্বাক হয়ে গেছে। রিমি ওকে হিংসার চোখে দেখে, আর ও রিমিকে নিজের বোনের মতো দেখে। রিমির কথাগুলো শেষ হতে না হতেই নিয়ন ওর গালে কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। আনান আর রাজিতা যেন নীরব দর্শক হয়ে দুই ভাই বোনের নাটক দেখছে। রিমি কান্নার মাত্রা বাড়িয়ে নিয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি মাকে বলেছিলাম যে তুমি রাজিকে পছন্দ করো, আর সেটা শুনেই সেই দিন মা আনান ভাইয়ের মামিকে কথাগুলো বলে। মা নিজে থেকে এসব বলেনি, আমার মুখে শুনে বলেছিল। আর আমি এটাও দেখেছিলাম যে আনান ভাইয়া আর রাজি কথাগুলো শুনে ফেলে। ওরা কেউ সেদিন মাকে কিছু বলে না। আমি তো ভেবেছিলাম যে সেই দিনই এসব শোনার পর কোনো একটা ঝামেলা হয়ে যাবে, কিন্তু আনান ভাইয়া সব শুনেও রাজিকেই বিশ্বাস করলো। এটা দেখে আমার আরও বেশি রাগ হলো। তাই কিছুদিন পরেই আমি তোমাদের ছবিগুলো আনান ভাইয়াকে পাঠাই, কিন্তু আফসোস, ওরা সেটাও ধরে ফেলে। আমি এত কিছু করেও ওদের আলাদা করতে পারলাম না, অথচ নিজের ভাইয়ের থেকে আলাদা হতে চলেছি। আসলেই হিংসা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, যেমনটা আমার হচ্ছে। প্লিজ ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আর কখনো এমন হবে না। রাজি, আনান ভাইয়া, আপনারাও আমাকে ক্ষমা করুন। রাজি, তুই ক্ষমা করলে সবাই ক্ষমা করে দেবে। প্লিজ বোন, আমার নিজের মাও আমাকে ভুল বুঝছে, আমার সাথে ভালো করে কথা বলছে না এখন। সবাই নির্বাক। রাজিতা ভাবতেও পারেনি যে রিমি ওকে এতটা হিংসা করে। হিংসার কারণে এত কিছু করে ফেললো, অথচ কেউই বুঝতে পারল না কোনো কিছু। রিমি আরও কিছু বলতে যাচ্ছিল, তখন নীলা এসে ওদেরকে বলল যে ওর মা সবাইকে খেতে ডাকছে। তারপর চুপচাপ সবাই খেতে চলে গেল। রিমি চোখ মুছতে লাগলো, তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে সবার সাথে খেতে বসলো। রিমি সবার চোখে ফাঁকি দিয়ে কোনো রকমে বাসা থেকে বের হয়ে এসেছে। এই সময়ে ও বের হচ্ছে দেখলে সবাই নানান প্রশ্ন করত, বিশেষ করে নিয়ন। রিমি তুহিনের অফিসের সামনের রেস্টুরেন্টে অপেক্ষা করছে। এখানেই ওর সাথে দেখা করতে চেয়েছে তুহিন। তুহিন হচ্ছে রিমির বয়ফ্রেন্ড। 2 বছরের মতো হয়ে গেল ওদের রিলেশনশিপের। রিমিদের ক্যাম্পাসের একটা প্রোগ্রামে তুহিনের সাথে ওর পরিচয়। ওদের দেখা হওয়াটা কম নাটকীয় ছিল না। সেগুলো মনে পড়তেই রিমির মুখে হাসি ফুটে উঠল। কিন্তু ইদানিং তুহিন ওকে এড়িয়ে চলা শুরু করেছে। ওর ফোন তোলে না, দেখা করতে চায় না। কিছু বললে বলে যে ওর নাকি সময় নেই, সে নাকি ব্যস্ত। অথচ এর আগে এর চেয়েও ব্যস্ত থাকা সত্ত্বেও 2-1 দিন পরেই ওর সাথে দেখা করত। প্রতি সপ্তাহে কোথাও ঘুরতে বের হতো, একটু পরপর ফোন করে ওর খোঁজ নিত। আর এখন কিছুই করে না। রিমি বুঝতে পারে না যে ও কি কোনো ভুল করেছে, যার জন্য তুহিন ওর সাথে এমন ব্যবহার করছে, নাকি ভালোবাসাগুলো পুরাতন হয়ে গেলে এমনই হয়। তুহিন রিমির জীবনের প্রথম ভালোবাসা। ও ওকে কিছুতেই হারাতে চায় না। তুহিনকে যে ও নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। রিমি খেয়াল করেছে যে নিয়ন আসার পর থেকেই তুহিন এমন আজব ব্যবহার শুরু করেছে। নিয়ন ভাইয়া তুহিনের কথা জেনে যায়নি তো আবার? নিয়ন ভাইয়া তুহিনকে কিছু বলেনি তো? এসব ভেবেই ভয়ে আঁতকে ওঠে রিমি, আর তুহিনের জন্য অপেক্ষা করতে থাকে। খাওয়া দাওয়ার পরে রাজিতা ওর রুমে শুয়ে পড়ল। অনেকদিন পর নিজের রুমটাতে ভালোই লাগছে তার। আনান নিয়নের সাথে গল্প করছিল। দুজনের ভালোই ভাব হয়েছে দেখে রাজিতার ভালোই লাগছে, আবার ভয়ও হচ্ছে যে নিয়ন আবার নতুন কোনো চাল চালছে না তো। রিমির কথা যদি সত্যি হয়ে থাকে,
তাহলে তো নিয়ন চাইবে রাজিতার নিয়ন যেন আলাদা হয়ে যায়। ওদের দুজনের আলাদা গল্প কি হতে পারে? নিয়ন যদি আবার রাজিতার নামে উল্টাপাল্টা কিছু বলে দেয়, আনান কি সেগুলো বিশ্বাস করবে? এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে রাজিতা। আনান নিয়নের কাছ থেকে রাজিতার গল্পগুলো শুনতে থাকে। ওর কি পছন্দ, কি অপছন্দ, কি করতে ভালোবাসে, কি খেতে পছন্দ করে, ইত্যাদি ইত্যাদি। গল্প শেষে আনান রাজিতার রুমে গিয়ে দেখে যে রাজিতা ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত রাজিতাকে দেখতে আনানের কি যে ভালো লাগে। মনে হয় সারাক্ষণ এই ঘুমন্ত মুখটা দেখে কাটিয়ে দেয়। আনান এসব ভাবতে থাকে। তারপর রাজিতার পাশে গিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে এবং কিছুক্ষণের মধ্যে ও নিজেও ঘুমিয়ে পড়ে। পুরো আধা ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষা করতে হলো রিমিকে। তারপর হাতের ঘড়িটা দেখতে দেখতে সাদা কালারের একটা শার্ট আর কালো প্যান্ট, কোট আর টাই পরে তুহিন প্রবেশ করলো রেস্টুরেন্টে। পায়ের জুতার কালারটাও কালো। পুরো ব্ল্যাক ডায়মন্ডের মতো লাগছে আজ তুহিনকে। আজ আবার নতুন করে তুহিনকে দেখছে রিমি। কাছের মানুষগুলো দূরে যেতে শুরু করলে তাদের বোধ হয় আবার নতুন মনে হয়। এই ছেলেটার প্রেমেও হাজারবার পড়তেও রাজি, ভাবতে থাকে রিমি। রিমির সামনের চেয়ারটাতে বসতে বসতে তুহিন বলতে থাকে, যা বলার তাড়াতাড়ি বলবে, আমার হাতে একদমই সময় নেই। তোমাকে মানা করেছি আমার অফিসের টাইমে বিরক্ত করবে না। তারপরেও তুমি তো এমন ছিলে না তুহিন। কি হয়েছে তোমার? আমাকে খুলে বলো। আমি কোনো ভুল করেছি কি? আমি কোনো ভুল করে থাকলে সেটাও বলো। তোমার এই ব্যবহার আমার একদমই সহ্য হচ্ছে না। কে বলেছে সহ্য করতে? যাওয়ার পথ তো খোলাই আছে, যখন খুশি চলে যেতে পারো। আমি তো তোমাকে আটকে রাখিনি, তাই না? তুমি এমন করে কেন কথা বলছো আমার সাথে? তোমার মুখে এমন কোনো কথা শুনলে আমার যে ভীষণ কষ্ট লাগে, সেটা কি তুমি বোঝো না? সামনেই নীলা আপুর বিয়ে, নিয়ন ভাইয়াও চলে এসেছে। তুমি তো বলেছিলে যে নিয়ন ভাইয়া আসলে তুমি সব জানাবে। তাহলে এমন কেন করছো? আর কোথায় যাওয়ার কথা বলছো আমাকে? বাংলা কথা বুঝতে পারো না নাকি? আমার সাথে যদি তোমার ভালো না লাগে, আমার ব্যবহার যদি সহ্য না হয়, তো তুমি আমার জীবন থেকে চলে যেতে পারো। আশা করি এইবার বুঝতে পেরেছ। রিমি কাঁদো কাঁদো গলায় বলল, তুহিন, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমিও তো আমাকে ভালোবাসো। কি হয়েছে আমাকে বলো তো? দেখবে সব ঠিক হয়ে যাবে। প্লিজ এমন করো না। রিমির কথা শুনে তুহিন হাসতে থাকে। তোমার নিয়ন ভাইয়ের সাথে তো আমি অবশ্যই দেখা করব। ওনার সাথে কথা না বললে সত্যিটা জানবো কি করে বলো? এতদিন যে আমি এই দিনটার অপেক্ষাতেই ছিলাম। এসব তুমি কি বলছো তুহিন? একবার আমাকে বলছো তোমার জীবন থেকে চলে যেতে, আবার বলছো যে আমার ভাইয়ের সাথে কথা বলার জন্য অপেক্ষা করছো। তুমি আসলে কি চাইছো বলো তো? এটাই যে এখন তোমার ভাইয়া বুঝতে পারবে যে বোন কষ্ট পেলে কেমন লাগে। আমি তোমার ভাইয়ের কষ্টটা দেখতে চাই। আমি তো এটাই চেয়েছিলাম যে তুমি আমার ভালোবাসায় হাবুডুবু খাও। তুহিন, কি বলছো তুমি এসব? আমাকে কষ্ট দিয়ে, মানে আমার ভাইয়ের কষ্ট দেখে তোমার কি লাভ? তুহিন এবার রেগে গিয়ে বলতে লাগলো, তোমার কি মনে হয় রিমি, তোমাকে আমি অনেক ভালোবাসি? না, একদম না। এটা তো একটা অভিনয় ছিল মাত্র। তোমার ভাই, মানে তোমার নিয়ন ভাই আমার বোনের ভালোবাসাকে অপমান করেছে। 6টা বছর রিমি, 6টা বছর ওনারা রিলেশনশিপ কন্টিনিউ করেছে। কিন্তু তারপর জানি না কেন তোমার ভাইয়া আমার বোনকে রেখে বিদেশে চলে গেছে। কোনো খোঁজ পর্যন্ত নেয়নি। এই 3টা বছর আমার বোন কতটা কষ্ট পাচ্ছে জানো? আমি ভাই হয়ে বোনের কষ্টগুলো কি করে সহ্য করছে ভাবো একবার। তুহিনের জোরে জোরে কথা শুনে আশেপাশের অনেকে ওদের দিকে তাকিয়ে আছে দেখে রিমি বলল, তুহিন আসতে বলো, সবাই দেখছে তো আমাদেরকে। দেখুক, আমি তো পুরো পৃথিবীকে দেখাতে চাই যে আমি আমার বোনকে ধোঁকা দেওয়ার প্রতিশোধ নিতে সক্ষম হয়েছি। আমার বোনকেও বলতে চাই, আমি তো তোমার ভাইয়ের রিয়াকশনটা দেখার অপেক্ষায় আছি। তার মানে তুমি আমাকে কখনো ভালোই বাসনি? পুরোটাই তোমার নাটক ছিল? আমাদের দেখা হওয়া, কথা হওয়া, ভালোবাসা
সবটাই অভিনয়, সবটাই মিথ্যে। তুমি এটা কেন করলে তুহিন? হতে পারে ভুলটা তোমার বোনেরই ছিল। আর যদি নিয়ন ভাইয়ার দোষ থেকেও থাকে, তার শাস্তিটা তুমি আমাকে কেন দিচ্ছ? আমি কি দোষ করেছি? আমি তো শুধু তোমাকে অন্ধের মতো ভালোবেসেছি। এটাই কি আমার অপরাধ? ওকে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। কাল বিকেলে ঠিক এইখানে তোমার ভাইকে নিয়ে আসবে, আমিও আমার বোনকে নিয়ে আসব। আমি সত্যিটা জানতে চাই। যদি আমার বোনের দোষ থাকে তাহলে আমি তোমার ভালোবাসাকে গ্রহণ করে নিব। আর যদি তোমার ভাইয়ের দোষ থাকে তাহলে আমি কখনোই তোমাকে বা তোমার ভাইকে ক্ষমা করতে পারবো না। গ্রহণ করবে মানে? কি বলছো তুমি? তার মানে তুমি আমাকে সত্যিই ভালোবাসো না? জানি না, আমি জানি না তোমাকে ভালোবাসি কিনা। আমি শুধু এতদিন এটাই ভেবেছি যে তোমার ভাইয়ের থেকে প্রতিশোধ নিতে হবে, ব্যাস। কাল তোমার ভাইয়ের সাথে এখানে আসবে, এটাই লাস্ট কথা। ওকে তুহিন, তুমি যদি এতদিন অভিনয় করে থাকো তাহলে কংগ্রেচুলেশনস, কারণ তুমি তো অভিনয়ে নাম্বার 1। ভালোবাসা যদি নাই থাকে আমি কেন তোমাকে আঁকড়ে ধরে পড়ে থাকবো বলো তো? আমি তোমাকে মুক্তি দিচ্ছি। আমি চাই না আমার জন্য আমার ভাইয়া কষ্ট পাক। তবে হ্যাঁ, আমি তোমাকে সত্যটা জানার জন্য হেল্প করব, অবশ্যই করব। আর সেখানে যদি আমার ভাইয়ের দোষ নাও থাকে, ভেবো না আমি তোমার অফার গ্রহণ করে নেব। আমার ভালোবাসা এতটা সস্তা নয় যে একজন অভিনেতার কাছে তা বিক্রি হয়ে যাবে। আমি আমার ভালোবাসা এমন কাউকে দিতে চাই না যে ভালোবাসার মূল্যই বোঝে না। কাল বিকেলে আমি আসব, অবশ্যই আসবো আমার ভাইয়াকে নিয়ে। তুমিও এসো তোমার বোনের সাথে, সব সত্যটা জানা হয়ে যাবে। বলেই কান্না করতে করতে রিমি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। তুহিনও উঠে পড়ল। রিমি খাবারের অর্ডার করেছিল, সেগুলো আর কারোরই খাওয়া হলো না। তুহিন বিলটা মিটিয়ে চলে গেল অফিসে। রিমি ভাবতে লাগলো যে এসব হয়তো ওর পাপের ফল। ও রাজিতার ক্ষতি করতে চেয়েছিল, আর এখন ওর নিজের জীবনটাই উথাল পাথাল হয়ে গেল। যাকে ও এত ভালোবাসলো সে তাকে মোটেও ভালোবাসেনি, অভিনয় করে গেছে। মানুষ যে বাস্তব জীবনে এত ভালো অভিনয় করতে পারে তা তুহিনকে না দেখলে হয়তো বুঝতেই পারতো না রিমি। রিমির নিজেকে বড্ড অসহায় লাগছে। মন খুলে কান্না করতে মন চাচ্ছে। মনে হচ্ছে কাউকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করলে ভালো লাগবে। রাজিতা ওকে কত বিশ্বাস করত, ও নিজেও তো রাজিতার বিশ্বাস ভেঙে দিয়েছে। তার মানে রাজিতাও নিশ্চয়ই এমনভাবেই কষ্ট পেয়েছে। রাজিতার কথা ভেবে ওর খারাপ লাগা শুরু করে। নিজের ভুল বুঝতে পেরে খুব খারাপ লাগে রিমির। রাজিতা, নিয়ন, আনান, ওরা কি ওকে কখনো ক্ষমা করবে না? রাতে নিয়ন আনন্দের যেতে দিল না। রাজিতাও রাজি ছিল না, এজন্য আনান আর জোর করল না। বিয়ের পর থেকে রাজিতার এখানে থাকা তো দূরের থাক, বেশি আশাই হয়নি। নিয়ন জানালো যে ওরা আজ রাতে বাইরে ডিনার করবে। পরিবারের সবাই একসাথে রেস্টুরেন্টে ডিনার করার মজাই আলাদা। রাজিতা অনেকক্ষণ ধরে খেয়াল করেছে যে রিমি চুপচাপ বসে আছে, না তো কিছু খাচ্ছে আর না তো কারোর সাথে কথা বলছে। রিমিকে ও মন থেকে আপন ভাবত, তাই রিমি যাই করুক না কেন ওর মন খারাপ দেখে রাজিতার মোটেও ভালো লাগছে না। আর সব থেকে বড় কথা, ও নিজের ভুল বুঝতে পেরেছে। মানুষটাকে একটা সুযোগ তো দেওয়া উচিত। তাই রাজিতা ভাবল যে ও রিমিকে ক্ষমা করে দিবে। আর ওকে বিশ্বাস হয়তো করতে পারবে না আগের মতো, কিন্তু ওকে যদি বলে দেয় যে ক্ষমা করে দিয়েছে তাহলে হয়তো ওর মন খারাপটা আর থাকবে না। সবাই খুব আনন্দের সাথে ডিনার সম্পন্ন করলো। সবাই অনেক খুশি, শুধুমাত্র রিমির মনটাই খারাপ। খারাপ হওয়ারই কথা, কেউ তো ওর সাথে ভালো করে কথা বলতেছে না। ব্যাপারটা সবাই জেনে গিয়েছে যে রিমি রাজিতার সংসার ভাঙতে চেয়েছিল। ব্যাপারটা সত্যি অনেক জঘন্য। নিয়ন আর আনানের গল্প যেন শেষই হচ্ছে না। রাজিতা কিছুক্ষণ ওর চাচি আর নীলার সাথে গল্প করলো। অনেক দিন পর আগের মতো কথা বলতে পেরে রাজিতার খুব ভালো লাগছে। ওর শ্বশুর শাশুড়ি ওকে অনেক ভালোবাসে শুনে ওর চাচি আর নীলা খুবই খুশি হলো। ওর চাচি তো বলেই ফেলল, নিশাদ আর ওর বাবা মা এমন হলে তো আমার আর কোনো চিন্তাই থাকবে না নীলুকে নিয়ে। বোন দুইটা যে আবার কেমন হবে কে জানে। আর রিমির বিয়ে দিলে শ্বশুরবাড়ি গিয়ে যে কি করবে সেই চিন্তাতেই তো আমি অস্থির।
আগে ভাবতাম যে ওকে নিয়ে চিন্তা করতে হবে না, কিন্তু এখন তো বড্ড ভয় হয়। রাজিতা ওর চাচিকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করবেন না ছোট আম্মু, দেখবেন নিশাত ভাইয়া আপুর অনেক খেয়াল রাখবে। আমার তো মনে হয় ওনার পরিবারের সবাইও অনেক ভালোই হবে। দেখলেন না, ছেলের পছন্দ করা মেয়েকেই দেখার জন্য পাগল হয়ে গিয়েছিলেন। কত পছন্দ করেছে আপুকে ওনারা, আর রেমিও আস্তে আস্তে সব শিখে যাবে। তাই যেন হয় রে মা। আমরা তো জানতাম যে রিমি তোকে অনেক সাপোর্ট করে, কিন্তু রিমি যে তোর এত বড় সর্বনাশ করতে চাচ্ছিল তা কে জানতো। আর আমি নিজেও তো ওর কথা শুনে তোর মামি শাশুড়িকে কত কিছু বলে দিলাম। তুই আমাকে মন থেকে মাফ করে দিছিস তো রাজি? আরে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এতে আমি অনেক খুশি ছোট আম্মু। আর আমি তো ঠিক আছি, এটাই বড় কথা। আমি সবাইকে নিয়ে হ্যাপি থাকতে চাই, একা একা কখনো সুখী হওয়া যায় না যে। তারপর নীলাকে উদ্দেশ্য করে রাজিতা বলল, আর নীলু আপু, আমার পরীক্ষা শেষ হওয়ার আগেই বিয়ের তারিখ দিলে কিন্তু খবর আছে। নিশাত ভাইয়াকে বলবে যে আরও মাসখানেক ওয়েট করতে। আমার পরীক্ষার মধ্যে বিয়ে হলে আমি মজা করব কি করে? নীলা একটা লাজুক হাসি দিয়ে বলল, আমি কি বলবো, ওনারা যা করবে তাই তো হবে নাকি? নিয়ন ভাইয়ের জন্য এতদিন দেরি করা হলো, এখন আবার দেরি করবে কি না আমি কি করে বলবো? ওকে, তোমার জানতে হবে না, আমি নিশাত ভাইকে বলে দিব নে। অবশ্য তোমার যদি কোনো আপত্তি না থাকে তো আমি কথা বলতে পারি। তুই শুধু শুধু আমাকে লজ্জা দিচ্ছিস। আমি জানি নিশাত কেমন ছেলে আর তুই কেমন মেয়ে। সেই দিন তো আমি শুধু শুধু। আচ্ছা থাক, আর বলতে হবে না। আমি বুঝতে পেরেছি তুমি কি ভাবছিলে। আসলে দুজন মানুষের মধ্যে বিশ্বাস থাকাটা জরুরি। বিশ্বাস উঠে গেলেই অন্যান্য ঝামেলারা বাসা বাঁধতে থাকে। আসলে রিমির মুখে তোর আর নিয়ন ভাইয়ার কথা শুনে আমার মনে হয়েছিল যে নিশাত তোর সৌন্দর্য দেখে আবার মুগ্ধ হয়ে না যায়। সেই দিন যেভাবে তোর দিকে তাকিয়েছিল, পরে শুনলাম যে প্রায় তোর মতো দেখতে নাকি ওর এক রিলেটিভ ছিল, মারা গেছে, তাই ও তোর দিকে ওভাবে তাকিয়েছিল। প্লিজ সেই দিনের ব্যবহারে কিছু মনে করিস না। আচ্ছা আপু, আমার পরীক্ষার মধ্যে বিয়ে না করলেই হবে, আমি আর কিছু জানি না। তারপর আরও কিছুক্ষণ ওরা দুইজন গল্প করলো। ওর চাচি গিয়ে শুয়ে পড়ল। নীলার সাথে রাজিতা কখনো এমন মন খুলে কথা বলেনি, কিন্তু আজ কেন জানি নীলার সাথে ওর কথা বলতে অনেক ভালো লাগছিল। রাজিতা রুমে গিয়ে দেখল যে আনান শুয়ে শুয়ে ফোন টিপছে। রাজিতা রুমে ঢুকতেই বলল, তা আমার মহারানীর গল্প করা শেষ হয়েছে তাহলে? আমি তো ভাবছিলাম যে আজ রাতটা আমাকে একাই শুতে হবে। তা অবশেষে তিনি এলেন, অপেক্ষার অবসান ঘটালেন। এবার কি শুয়ে পড়বেন, নাকি গল্পের ঝুলিতে এখনো কিছু গল্প জমা আছে? না মানে আমার জন্য আর কি। রাজিতা দরজা লাগাতে লাগাতে বলল, তুমিও তো এতক্ষণ গল্প করেছিলে নাকি? নিয়ন ভাইয়ের সাথে ভালোই ভাব হয়েছে তোমার দেখছি। তা কি এত গল্প করলে শুনি? আসলেই নিয়ন ভাইয়া মানুষটা অনেক ভালো। ওহো, তোমাকে বলছিলাম না যে নিয়ন ভাইয়ার ব্রেকআপ হয়েছে? সেই গল্পই শুনলাম, শুনে খুবই খারাপ লাগলো। মানুষ ছোট ছোট ভুল নিয়েই কতদিনের সম্পর্কটাকে শেষ করে দেয়। আমার মনে হয় যে ওই মেয়েটা যদি এখনও সিঙ্গেল থাকে তো তুমি চাইলেই হয়তো পারবে ওনাদের দুজনকে এক করে দিতে। রাজিতা বিছানায় উঠতে উঠতে বলল, আমি পারবো মানে? ও শিট, আমার একটু রিমির রুমে যেতে হবে। আমি তো ভুলেই গিয়েছিলাম ওর মনটা খুবই খারাপ। এই সময়টাতে আমি ওর পাশে গেলে হয়তো মন খারাপ কিছুটা কমবে। সবাই যদি ওকে ভুল বুঝে দূরে সরিয়ে দেই তাহলে ও কোথায় যাবে বলো? তুমিও না পারোও বটে। যে তোমার সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিল, তার মন খারাপ দূর করার জন্য তুমি উঠে পড়ে লেগেছ। আজব ব্যাপার। রাজিতা আবার দরজাটা খুলে যেতে যেতে বলল, দুইটা আলাদা জিনিস। আর সব থেকে বড় কথা হচ্ছে ও ওর ভুল বুঝতে পেরেছে। ওকে একটা সুযোগ তো দেওয়া যেতেই পারে। কথাগুলো বলতে বলতেই রাজিতা আনানের চোখের আড়াল হয়ে গেল। রাজিতা রিমির ঘরে ঢুকতেই রিমি বিছানা থেকে উঠে রাজিতাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তারপর বলল, রাজি প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। তুই ক্ষমা না করলে যে কেউ আমাকে ক্ষমা করবে না। অনুতাপের আগুনে যে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি রে। আমি জানি তোর অভিশাপের কারণেই আমি এভাবে কষ্ট পাচ্ছি।
তোর মতো একটা মেয়েকে আমি কষ্ট দিয়ে আমি কি করে ভালো থাকতে পারি? রাজিতা ওকে শান্ত করে বিছানায় বসালো, তারপর নিজেও ওর পাশে গিয়ে বসলো। বলল, আমি তোকে মাফ করে দিয়েছি রে বোন, আর আমি তোকে অভিশাপ কেন দেব? আমি তোকে কোনো অভিশাপ দেইনি। আমি তোকে অভিশাপ দিতে পারি বল? আমি জানি অভিশাপ দিতে হয় না, মন থেকে চলে আসে। আর আমার প্রতি তোর অভিশাপটাও তোর মন থেকেই চলে এসেছে। তুই আমাকে সত্যি ক্ষমা করে দিছিস তো? হুম, আমি একদম মন থেকেই তোকে ক্ষমা করে দিয়েছি। তোর এই গোমরা মুখ যে আমি দেখতে পারছি না। এবার একটু হাস বোন। রিমি কান্না কিছুটা থামিয়ে সত্যি একটু হাসল। তারপর রাজিতাকে উদ্দেশ্য করে বলল, তোর থেকে আমি একটা কথা লুকিয়েছি আপা। তোকে বলা উচিত ছিল, কিন্তু বলতে সাহস পাইনি। কিন্তু আজ তোকে কথাটা বলতেই হবে, কারণ এই বিপদ থেকে একমাত্র তুই পারিস আমাকে রক্ষা করতে। বল, আমাকে হেল্প করবি? আরে আগে বলবি তো কি হয়েছে? সব কিছু না জানলে হেল্প করব কিভাবে? তারপর রিমি তুহিনের সাথে ঘটে যাওয়া সব ঘটনা, নিয়নের সাথে তুহিনের বোনের ব্রেকআপ সবটা খুলে বলল। রাজিতা সবটা শুনে যেন হা হয়ে গিয়েছে। আনানের বলা কথাগুলো তখন রাজিতার মনে পড়ল যে আনানও তো ওকে বলেছিল যে একমাত্র ওই পারবে নিয়নকে হেল্প করতে। কিন্তু কিভাবে, আর ওই বা কেন? কি রে, এবার বল, কাল নিয়ন ভাইয়াকে ওই রেস্টুরেন্টে নিয়ে যেতে তুই আমায় হেল্প করবি তো? আমিও জানতে চাই যে 3 বছর আগে কি হয়েছিল, যার শাস্তি আজ আমাকে পেতে হচ্ছে। রিমির কথা শুনে রাজিতা বলল, সেটা না হয় আমি নিয়ন ভাইয়াকে রাজি করাবো। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, তুহিনের বোনের কি বিয়ে হয়ে গেছে বা অন্য কোথাও রিলেশন আছে? না মানে, আনান বলছিল যে উনি এখনও সিঙ্গেল থাকলে নাকি নিয়ন ভাইয়ের সাথে আবার মিল করিয়ে দেওয়া যাবে, কেননা নিয়ন ভাইয়া নাকি এখনও ওই মেয়েটাকেই ভালোবাসে। আর নিয়ন ভাই যদি এখনও ওই মেয়েটাকেই ভালোবাসে তাহলে ব্রেকআপ কেন করেছিল? তার মানে এটা নয় তো ব্রেকআপ নিয়ন ভাইয়া নয়, ওই মেয়েটাই করছিল? তাহলে তো তুহিনের মুখের ওপর জবাব দিয়ে দিতে পারবো। ও নিজের বোনের জন্য আমার ভালোবাসা নিয়ে এভাবে কি করে খেলতে পারলো? আমার ভালোবাসার কোনো মূল্য নেই ওর কাছে? আচ্ছা, এসব নিয়ে তোকে আর ভাবতে হবে না, এখন শুয়ে পড়, অনেক রাত হয়েছে। আর নিশ্চিন্তে ঘুমা। আমি কথা দিচ্ছি কাল বিকেলে অবশ্যই নিয়ন ভাইয়াকে ওই রেস্টুরেন্টে পাঠিয়ে দিব। আর হ্যাঁ, যদি আমার যাওয়ার দরকার হয় তবে আনানকে বলে আমি নিজেও যাব। তুই এবার ঘুমা। রাজিতা ওর রুমে গিয়ে দেখলো আনান রুমের লাইট অফ করে দিয়ে শুয়ে পড়েছে। আনান ঘুমিয়ে পড়েছে ভেবে রাজিতা ধীরে ধীরে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। এতক্ষণে আমার বউটার আমার কথা মনে পড়ল তাহলে। আমি তো ভাবলাম যে আজ হয়তো আমার বউটাকে হারিয়েই ফেললাম। তুমি পাশে না থাকলে কয়েক মিনিটও যেন কয়েক ঘন্টা মনে হয় আমার। রাজিতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে কথাগুলো বলল আনান। আনানের ফিসফিসানের কথাগুলো শুনে রাজিতা ওর দিকে ঘুরতেই আনান ওর কপালে আলতো করে একটা চুমু দিল। তারপর রাজিতাকে উদ্দেশ্য করে বলল, আমার ভালোবাসার চিহ্ন কোথায়? তাড়াতাড়ি দাও, নইলে কিন্তু আজ আর ঘুমাতে দেব না। কখন থেকে তোমার জন্য ওয়েট করছি, আর তোমার কোনো খবরই নেই। রাজিতাও আনানের কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলল, হয়েছে, এবার ঘুমাও। এভাবে জড়িয়ে ধরে রাখলে আমি ঘুমাবো কেমনে? এত জোরে কেউ জড়িয়ে ধরে? আমার বউকে আমি যেভাবে খুশি ধরবো, যেখানে খুশি ধরবো। আমি তো ভেবে রেখেছি যে আজ রাতে তোমাকে ঘুমোতে দিব না। তুমি আমাকে এতক্ষণ ওয়েট করিয়ে রেখেছ, তাই আজ শাস্তি তোমাকে পেতেই হবে। আর শাস্তিটা কি হতে পারে তা তো তুমি ভালো করেই জানো। রাজিতা লজ্জা পাচ্ছে দেখে আনান আবারও বলল, তোমার লজ্জা পাওয়া দেখে মনে হচ্ছে যেন আজকে আমাদের বিয়ে হয়েছে। স্বামীকে এত লজ্জা পাওয়ার কি আছে শুনি? আচ্ছা, তুমি যে তখন বলেছিলে যে নিয়ন ভাইয়া আর ওনার গার্লফ্রেন্ডকে মিলিয়ে দেওয়ার জন্য আমার হেল্প দরকার, কেন বলো তো? আমি ওনাদের কিভাবে হেল্প করতে পারি? আনান রাজিতার মুখটা নিজের দিকে আরও এগিয়ে নিয়ে তারপর কানের কাছে আবার মুখ নিয়ে বলল, যা শোনার পরে শুনবে, এখন অন্য কারো কথা বলবে না, ওকে? শুধু তুমি আর আমি
এখন শুধু আমাদের গল্প হবে, দুজনের মধ্যে কথা হবে। তারপর দুজনে ডুব দিল ওদের ভালোবাসার সাগরে, যেখান থেকে কেউ হয়তো আর ওদের খুঁজে পাবে না। রাজিতা আনানের মুখে এটা শুনে অবাক হয়ে গেছে যে নিয়ন আর ওর গার্লফ্রেন্ড তুবার মধ্যে ব্রেকআপের কারণ নাকি আর কেউ নয়, রাজিতা নিজে। রাজিতার জন্য নিয়ন ওর 6 বছরের রিলেশনশিপ নষ্ট করে ফেলেছে, আর ও কিনা নিয়নকেই ভুল বুঝছিল। তার মানে নিয়ন ঠিক, রিমি ওর সাথে আনানের বিচ্ছেদ ঘটাতে চেয়েছিল। আর শাস্তি অবশ্য ও অনেকটাই পেয়ে গেছে এই কয়েকদিনে। কিন্তু নিয়নকে শুধু শুধু ভুল বুঝেছিল রাজিতা আর আনান। নিয়ন আর তুবা ক্লাসমেট ছিল, কলেজ লাইফ থেকে দুজনের রিলেশন। তারপর দুজনে একই ভার্সিটিতে ভর্তি হয়, যার ফলে ওদের রিলেশনশিপটা আরও গভীর হতে থাকে। তুবার একটা কমপ্লেন ছিল যে নিয়ন কেন তুবাকে ওর পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় না। আর তাছাড়া ক্যাম্পাসের বাইরে নিয়ন তুবাকে তেমন একটা সময়ও দিতে পারতো না। বাকি ফ্রি সময়টা রাজিতা আর নিমিকে নিয়েই কাটাতো, যা তুবার একদমই পছন্দ ছিল না। নিয়ন রাজিতার এত কেয়ার করে এটা যেন তুবার সহ্য হতো না। তুবা একদিন রাগের বসে বলেই ফেলল যে নিয়ন রাজিতার এত কেয়ার করে কারণ ও রাজিতাকেই বিয়ে করবে তাই, আর তুবাকে জাস্ট টাইম পাস করার জন্য রেখেছে, যাতে করে কলেজ আর ভার্সিটিতে সময়টা ভালো মতো কেটে যায়। আর এটাই ছিল তুবার জীবনে করা সবচেয়ে বড় ভুল। রাজিতাকে নিয়ন নিজের বোনের মতোই ভালোবাসে, এটা ও তুবাকে অনেকবার বুঝিয়েছে যে ওর কাছে রিমিও যা রাজিতাও তাই। কিন্তু তারপরেও তুবা যখন ওকে আর রাজিতাকে নিয়ে কটু কথা বলে, তখন নিয়ন আর রাগটাকে কন্ট্রোল করতে পারে না। তুবাকে একটা থাপ্পড় দিয়ে কিছু না বলে ওখান থেকে চলে আসে। আর তার কিছুদিন পরে নিয়ন বিদেশে চলে যায়। এর মধ্যে তুবাও আর ওর সাথে যোগাযোগ করেনি, আর নিয়নও যোগাযোগ করেনি। ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে রাগারাগি আর অভিমান দুজনের সম্পর্কটাকে এভাবেই শেষ করে দিয়েছে। রাজিতা আর আনান সকালে ওর চাচার বাসা থেকে বের হলেও নিয়নকে রাজি করিয়ে এসেছে যে বিকালে ওদের সাথে রেস্টুরেন্টে যেন দেখা করে, ওর জন্য সারপ্রাইজ আছে। নিয়নও আনান আর রাজিদার কথা ফেলতে পারেনি, তাই রাজি হয়ে গেছে। তুহিন ওর বোন তুবাকে নিয়ে এসেছে, রিমি, আনান আর রাজিদাও গিয়েছে। নিয়ন শুধু বাদ আছে। রিমিরা এক টেবিলে বসেছে, অন্যদিকে তুবা আর তুহিন একটা টেবিলে বসেছে। নিয়ন আর তুবার দেখা হওয়ার পর দুজনের প্রতিক্রিয়া কি হবে তা দেখার জন্য সবার যেন আর তর্স হয়েছে না। নিয়ন ঢুকেই আনান আর রাজিদাকে খুঁজতে লাগলো, কিন্তু তুবাকে দেখেই ওর মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেল। ও সোজা তুবাদের টেবিলের সামনে গিয়ে দাঁড়াতেই তুবাও নিয়নকে খেয়াল করলো আর সাথে সাথে উঠে দাঁড়ালো। তারপর দুজন একসাথে বলে উঠল, তুমি? ততক্ষণে তুহিন উঠে নিয়নকে বলতে লাগলো, আপনি কেন আমার বোনকে ছেড়ে চলে গিয়েছিলেন? উত্তর দিন, আমার এর জবাব চাই। আপনি আমার বোনের ভালোবাসাকে কেন অপমান করেছিলেন? কেন 3টা বছর এভাবে নষ্ট করলেন? তুবা একটা ধমক দিয়ে তুহিনকে থামিয়ে দিয়ে বলল, তুহিন, এসব কি ধরনের অভদ্রতা? আমরা একটা রেস্টুরেন্টে আছি, আর তুই ওর সাথে এমনভাবে কথা বলতে পারিস না। আপু, তুমি এই ছেলেটার জন্য আমাকে কথা শোনাচ্ছ যে তোমাকে এতদিন এত কষ্ট দিল, তার জন্য তুমি নিজের ভাইকে ধমক দিচ্ছ? নিয়ন আনানের দিকে তাকাতেই আনান ইশারায় বুঝিয়ে দিল যে ওরাই ওদের ডেকেছে। নিয়ন তখন তোবাকে উদ্দেশ্য করে বলল, তোমার ভাইকে বলনি কিছু? এতটা যখন বলেছ, এটাও বলে দিতে। আমি তোমার যোগ্য ছিলাম না বলে তুমি আমার সাথে থাকতে চাওনি, তাহলে বেচারা এত কষ্ট পেত না। আর হ্যাঁ, তুমি শোনো, কোনো কিছু পুরোপুরি না জেনে কখনো কাউকে ব্লেম দিতে নেই। এটা খুব বাজে একটা কাজ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। ওর কথা শুনে তোবা বলল, ও তো ভুল কিছু বলেনি, তুমিই তো আমাকে ফেলে রেখে চলে গিয়েছিলে। প্রথমে ক্যাম্পাস থেকে, তারপর দেশ থেকে, আর তারপর আমার জীবন থেকে। একটাবার আমার খোঁজ নেওয়ার ট্রাই করেছ? 6 বছরের রিলেশন এত সহজে কি করে ভুলে গেলে তুমি? জাস্ট একটা মুহূর্তে তুমি সব তছনছ করে দিলে। তুমি আমাকে বোঝাতে, আমি বুঝতাম, কিন্তু তুমি তো আমাকে ছেড়েই চলে গেলে। কিছু বলার সুযোগ পর্যন্ত দিলে না। কেন এমন করলে? নিয়ন একটা চেয়ার টেনে বসতে বসতে বলল, বোঝাতাম,
তোমাকে আর কতবার বোঝাতাম বলো? একবার, দুইবার, তিনবার, অনেকবার তোমাকে বুঝিয়েছি যে আমি আর রাজিতা শুধুই ভাই বোন, এছাড়া আমাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই। কিন্তু তারপরেও যদি তুমি আমার সাথে ওকে সন্দেহ করো, আমি সেটা কি করে মেনে নিতাম বলো? তারপরেও তো দেশে অনেক দিন ছিলাম। কই তুমি একবার আমার খোঁজ নিয়েছিলে? কবে দেশে ফিরেছ? কেমন কাটলো বিদেশের জীবন? ওখানে নিশ্চয়ই কাউকে জুটিয়ে নিয়েছিলে টাইম পাস করার জন্য। তুমি কি বদলাবে না কখনো? ভালোবাসার মানুষ কোনো জামা কাপড় নয় যে ইচ্ছে মতো বদলিয়ে ফেললাম। তোমার কি খবর? বিয়ে করেছ? হাজব্যান্ড কি করে? আমাকে তোমার কি মনে হয় তুমি চলে গেলে আর আমি হাসতে হাসতে অন্য একজনকে বিয়ে করে নিলাম? বিয়ে করলে কি ভালোবাসা হয়ে যায় বলো? তা কার জন্য অপেক্ষায় দিন গুছছো এখন? কেউ আছে নাকি স্পেশাল? ঠিক তখন পাশ থেকে রাজিতা উঠে এসে তুবাকে উদ্দেশ্য করে বলল, আপনি যদি কিছু মনে না করেন আমি কি আপনাকে ভাবি বলে ডাকতে পারি? নিয়ন ভাইয়ার বউকে দেখার খুব ইচ্ছে ছিল আমার, যদিও আরও অনেক ইচ্ছে ছিল, তবে আপাতত এটাই পূরণ করতে চাই। তখন তুবা ওর দিকে তাকিয়ে বলল, রাজিতা তাই না? সরি, আমি তোমাকে নিয়ে শুধু শুধু সন্দেহ করেছিলাম। আসলেই সন্দেহ মানুষের বিশ্বাসকে মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে দেয়, আর আমরা বোকা মানুষ সেটা বুঝতেও পারি না, নষ্ট করে ফেলি তিলে তিলে গড়ে তোলা সম্পর্কগুলোকে। তোমার ভাই তার লাইফে আমার এন্ট্রি দিলে তবেই না তুমি আমাকে ভাবে বলবে। পাশ থেকে আনান বলল, আমার মনে হয় না নিয়ন ভাইয়ার কোনো আপত্তি থাকতে পারে, সো ডিসিশনটা আপনার। ওহো, আমি আনান, আপনার এই ননদিনীর, বুঝতেই পারছেন, আর বলতে হবে না। নিয়ন আনান আর রাজিতাকে ধমক দিয়ে বলল, রাজি, আনান, তোরা এসব কি শুরু করলি লোকজনের সামনে? আর তুবার সাথে তোর কি করে যোগাযোগ হলো রাজি? আর রিমি এখানে কি করছে? ওকে এখানে কে ডেকেছে? রিমি এতক্ষণ তুহিনের সাথে কথা বলছিল। রিমি যাই বলে যাচ্ছে তুহিন চুপ করে শুনে যাচ্ছে, একটা কথাও বলছে না। কি বা বলবে? ওর ধারণা যে সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। এখানে নিয়ন আর তুবার মাঝে শুধু একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। কেউ তো কাউকে ধোকা দেয়নি, তার মানে রিমির সাথে ও অন্যায় করেছে, অনেক বড় অন্যায়। রাজিতা তখন নিয়ন আর তুবাকে তুহিন আর রিমির ব্যাপারে সবটা খুলে বলল। নিয়ন ভীষণ রেগে গিয়ে তুহিনকে বলল, তুমি সত্যটা না জেনে এত বড় একটা সিদ্ধান্ত কি করে নিলে? ভালোবাসাটা কোনো খেলা নয়, সেটা বোঝার বয়স যে তোমার হয়নি তা কিন্তু নয়। তুমি তো শিক্ষিত একটা ছেলে, বুদ্ধিমান একটা ছেলে, তাহলে এমন একটা কাজ করার আগে দুইবার ভাবলেও না? তুহিন মাথাটা নিচু করে রেখেছে, তারপর আমতা আমতা করে বলল, সরি আপু, সরি রিমি, আমি বুঝতে পারিনি এমন একটা বাজে আইডিয়া আমার মাথায় কি করে আসলো। তোমরা আমাকে ক্ষমা করবে কিনা জানি না, তবে আমি নিজেই হয়তো নিজেকে ক্ষমা করতে পারবো না। ওর কথা শুনে রিমি রেগে গিয়ে বলল, ক্ষমা? তুমি ক্ষমার যোগ্যই নও। ক্ষমা চেয়ে তুমি আমাদের ছোট কেন করছো? আমি তো আমার সারা জীবনেও তোমাকে ক্ষমা করতে পারবো না। যে মানুষ ভালোবাসার মর্যাদা দিতে জানে না তার কোনো ক্ষমা নেই। আর প্লিজ তুমি আমার সামনে থেকে চলে যাও, আমি আর কখনো তোমার মুখ দেখতে চাই না। নিয়ন উঠে গিয়ে রিমিকে শান্ত করে বলল, প্লিজ রিমি, শান্ত হ, মাথা ঠান্ডা করে তারপর কথা বল। রাগের বশে আমরা সব সময় ভুলভাল কথা বলে থাকি, একটু ভেবে দেখ আসলে তুই কি চাস। রিমি শান্ত হয়ে বসল, তারপর নিয়নকে বলল, ভাইয়া তুমি তুবা আপুকেই বিয়ে করবে, কথা দাও। আনান ভাইয়া আমাদেরকে সবটা জানিয়েছে তুমি তুবা আপুকে কতটা ভালোবাসো। তারপর রিমি তুবাকে লক্ষ্য করে বলল, তুবা আপু, আপনি আমার ভাইটাকে গ্রহণ করবেন তো? আমার ভাইটা কিন্তু আপনার ভাইয়ের মতো কোনো অভিনেতা নয়, তাহলে তো আপনাকে 3 বছর আগেই কোনো না কোনোভাবে মানিয়ে নিত। সে একজন খাঁটি মানুষ। তুবা মুখে একরাশ হাসি নিয়ে বলল, আমি তো তোমার ভাইকে ক্ষমা করে দিব, কিন্তু আমার ভাই, তুমি তাকে ক্ষমা করবে না? সেও কিন্তু অতটা খারাপ নয়। রিমি তখন তুবাকে বলল, সেম ভুল আমি আর করতে চাই না। জানি আমার কষ্ট হবে, তবু আমার ডিসিশন নেওয়া শেষ। আপনি ভাইয়াকে তাড়াতাড়ি বিয়ে করে নিন, তবে আমি আর তুহিনের সাথে আমার জীবনটাকে জড়াতে চাই না।
ও আপনাকে ভীষণ ভালোবাসে। দেখা যাবে যে ভাইয়ার সাথে আপনার কোনো ঝামেলা হলেই তার জের আমার উপর দিয়ে তুলবে। তুহিন পাশ থেকে বলে উঠল, আমি কথা দিচ্ছি আর এমনটা করব না কখনো। প্লিজ রিমি, আমাকে ক্ষমা করে দাও। জাস্ট একটা সুযোগ দাও আমাকে। আমি তোমাকে নিরাশ করব না। তুমি যেভাবে বলবে সেভাবেই চলবো। প্লিজ আমাকে ছেড়ে যেও না। রিমি একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, কিছু ভুলের ক্ষমা হয় না তুহিন। আর আমি কোন মুখে তোমার সাথে থাকব? তুমি তো আমাকে কখনো ভালোই বাসনি। তবে হ্যাঁ, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। আমার বাকি জীবনটা আমি তোমার সাথে কাটাতে পারবো না তুহিন। সরি। কথাগুলো বলেই রিমি কান্না করতে করতে ওখান থেকে চলে গেল। কিছু গল্প অপূর্ণতার মাঝেই পূর্ণতা খুঁজে পায়। রিমির চলে যাওয়াটা দেখে আনান রাজিতার হাতটা শক্ত করে চেপে ধরে বলল, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? কথা দাও, আমাদের মাঝে যাই হয়ে যাক না কেন, যত ভুল বোঝাবুঝি হোক না কেন, তুমি কখনো আমায় ছেড়ে যাবে না। রাজিতা আনানের হাতের উপর আরেকটা হাত রেখে হাসতে হাসতে বলল, বুদ্ধু, আমাদের মাঝে ছেড়ে যাওয়া নামে কোনো অপশনই নেই। আমাদের দুজনের মাঝে শুধু একটাই অপশন আছে, থাকবে। আর সেটা হচ্ছে সারা জীবন একসাথে থাকা। তোমার একটা নিকনেম দেওয়া উচিত। কি বলো, কি নাম দেওয়া যায়? রাজি তো অনেকেই রাখে। এমন কোনো নাম দিব যা শুধু আমিই ডাকব। রাজ্য, এই নামটাই তোমার জন্য ঠিক আছে। তুমি আমার রাজ্য। নামটা শুনে রাজিতা আর আনান প্রাণ খুলে হাসতে থাকে। যে হাসির সৌন্দর্য যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যাবে। তুহিন দাঁড়িয়ে রিমির চলে যাওয়া দেখছে। নিয়ন আর তুবা যেন চোখে চোখে কথা বলে এতদিনের জমিয়ে রাখা অভিমানের জানান দিচ্ছে। জীবনটা থেমে থাকে না। হয়তো ওদের জীবনে আবার নেমে আসবে কালো কোনো আধার। আবার সেগুলো দূর হয়ে ফুটে উঠবে সুখের সূর্য, যা সব অমানিসা দূর থেকে ওদের জীবনটাকে ভরিয়ে দেবে আনন্দ ও খুশিতে। সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। আর যারা চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে প্রতিদিনই জীবনের ঘটে যাওয়া বাস্তব ঘটনাগুলো গল্প আকারে প্রকাশিত হচ্ছে। আপনার পছন্দের গল্পটি শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।